আর আমরা একটু আগে ওয়ালরাস দেখলাম, একদিকে একবার একটা দেখলাম, আরেকদিকে দুটো ওয়ালরাস দাঁত দেখলাম বড় বড়, যেগুলো আগে ন্যাশনাল জিওগ্রাফিকে আমরা দেখেছি ছোটবেলা থেকে। তো এখন নিজের চোখের সামনে টিভি দেখছি নাকি চোখের সামনে দেখছি। আর এখানে যে ম্যাপটা আছে সেখানে সবচেয়ে কাছাকাছি জায়গাটা যেটা ডট হিসেবে দেখানো হয়েছে, লাল রঙের ডট, সেটা হচ্ছে নর্থ পোল। নর্থ পোল। সোয়ালবার্ড আসতে গেলে কিন্তু কোনো ভিসার দরকার হয় না, মানে এই জায়গাটা ভিসা ফ্রি। তো বুঝতেই পারছেন ভিসা ফ্রি মানে আপনাদের কোনো ভিসা লাগবে না। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। কিছুদিন আগেই এই আইসবার্গটা একটা বড় গ্লেশিয়ার থেকে ভেঙে পড়েছে। আমরা একটা ছোট আইসবার্গ দেখতে পাচ্ছি না, ধাক্কাও লাগবে হয়তো। আমাদের কি টাইটানিকের মতো হবে? না না, হবে না। এটা অনেক ছোট, অনেক ছোট, ভেতরে নীল পুরো। নমস্কার, সোয়ালবার্ডের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত পর্বে আমরা নরওয়েজিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে করে অসলো থেকে সোয়ালবার্ড দ্বীপপুঞ্জে পৌঁছে গিয়েছিলাম। কি অপূর্ব বরফ দেখা যাচ্ছে। এখন আমরা সোয়ালবার্ড দেখতে পাচ্ছি। সোয়ালবার্ডের যে অংশ, এখানে গ্লেশিয়ার মানে পাহাড় দেখতে পাচ্ছি আপাতত, আর জল, নীল জল, নীল জল আর পাহাড়। ওইখানে যেতে পারলে কিন্তু আমরা সানশাইন দেখতে পারতাম, কিন্তু জানা নেই। যখন আমরা বোর্ড করলাম তখন যিনি পাইলট ছিলেন উনি বললেন যে ক্লাউডি থাকবে, কিন্তু আমরা হোপ ছাড়িনি, আশা ছাড়িনি, দেখা যাক। হ্যাঁ, ডান দিকটা যেমন মেঘ দেখা যাচ্ছে। হ্যাঁ, ফ্লাইট টিকিট আর গেস্ট হাউস সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানিয়েছিলাম। আগের পর্ব যদি আপনারা কেউ মিস করে গিয়ে থাকেন তাহলে তা অবশ্যই দেখে নিন। আর ভবিষ্যতে আপনারা যদি কেউ সোয়ালবার্ড ট্রিপ প্ল্যান করেন তাহলে ওই ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে। আজকের পর্বে আমরা প্রায় 6 ঘন্টার গ্লেশিয়ার আর ওয়াইল্ড লাইফ ক্রুজ করে চলে যাব সোয়ালবার্ডের বিভিন্ন ফিয়র্ডের মধ্যে দিয়ে, আর দেখে নেব এই সুন্দর দ্বীপপুঞ্জ। এছাড়াও আমরা দেখে নেব ওয়ালরাস আর রেইনডিয়ার। তাহলে চলুন আপনাদের সাথে ভাগ করে নেই এই অভূতপূর্ব অভিজ্ঞতা। কিন্তু তার আগে জেনে নিন এই দ্বীপপুঞ্জে আসার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে সোয়ালবার্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার আসা যাক সোয়ালবার্ড জায়গাটা কোথায়, আমরা কোথায় বেড়াতে এসেছি। নরওয়ের নাম আশা করি আপনাদের অনেকেরই জানা আছে। নরওয়ে একটা দেশ যেটা ইউরোপ মহাদেশের একদম উত্তর দিকে অবস্থিত। আর উত্তর মেরু বা নর্থ পোল মানে 90 ডিগ্রি নর্থ যেটাকে আমরা বলি, সেটা তো একদম উত্তরের বিন্দু। সেই উত্তর মেরু আর নরওয়ের মাঝখানে এই সোয়ালবার্ড বলে একটা দ্বীপ রয়েছে। এটাকে দ্বীপের থেকে বেশি ভালো হয় যদি দ্বীপপুঞ্জ বলা হয়, কারণ অনেকগুলো দ্বীপ মিলে এই দ্বীপপুঞ্জ সোয়ালবার্ড তৈরি হয়েছে। এবার আসা যাক এই কথাতে যে আমরা এখানে কেন এলাম শান্তময়। যেরকম আমরা আগের পর্বে আপনাদের দেখিয়েছি যে রাত্রিবেলা প্রায় 2টো বাজছিল, তখনও সূর্যের আলো দেখতে পাচ্ছিলাম। সেই সূর্যের আলোকে বেসিক্যালি মিডনাইট সান বলা হয়, মানে মাঝরাতেও সূর্য দেখা যায়। তো সেইটা এক্সপিরিয়েন্স করার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি এত দূরে। আর এই সোয়ালবার্ড দ্বীপপুঞ্জটা বিখ্যাত হচ্ছে কোল মাইনিংয়ের জন্য। এখানে কিন্তু অনেক কোল মাইন আছে। আমরা একটা কোল মাইন আজকে দেখেছি, মানে অনেক দূর থেকে, সমুদ্রের মধ্যে থেকে, সেটা আপনাদের বলবো একটু পরে। তো এরকম আরও কোল মাইন কিন্তু এখানে আছে। এখন একটি কোল মাইন অ্যাক্টিভ এবং অনেকগুলি কোল মাইন কিন্তু এখন বর্তমানে বন্ধ হয়ে আছে। তো এই জন্য এই দ্বীপপুঞ্জটা ফেমাস। আর ফেমাস হচ্ছে ওয়াইল্ড লাইফের জন্য। ওয়াইল্ড লাইফ মানে ওয়ালরাস আছে, তারপরে বিভিন্ন রকমের সিল আছে, পোলার বেয়ার আছে। তো এইগুলোর জন্যই কিন্তু এই পুরো আইল্যান্ডটা ভীষণ ফেমাস, এই সমস্ত কিছুর জন্য।
আরেকটাও ব্যাপার যেটা আরেকটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে নরওয়ে জানি আমরা নিশীথ সূর্যের দেশ, মানে রাত্রেবেলাও সূর্যের দেখা পাওয়া যায়, যেটা গ্রীষ্মকালে, গরমে, সামারে। এই সময়টা কিন্তু সোয়ালবার্ডেও সেই একই রকম এক্সপিরিয়েন্স আমরা করতে পারবো। 24 ঘন্টাই দিন থাকবে। এই দিনের এক্সপিরিয়েন্সটা করার জন্যই, সব মিলিয়ে এই সব কারণের জন্যই আমরা এই সময়টা বেছে নিয়েছি এখানে আসার জন্য। এবার আসা যাক এই স্ভালবার্ড কিভাবে আপনারা আসবেন, আর আসতে গেলে কি কি দরকার, কি ধরনের ভিসা বা কি ধরনের ডকুমেন্ট দরকার। স্ভালবার্ড আসতে গেলে কিন্তু কোনো ভিসার দরকার হয় না, মানে এই জায়গাটা ভিসা ফ্রি। তো বুঝতেই পারছেন, ভিসা ফ্রি মানে আপনাদের কোনো ভিসা লাগবে না। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, আপনারা যদি স্ভালবার্ড আসতে চান তাহলে আপনাদের নরওয়ে হয়ে আসতে হবে, আর নরওয়েতে আসতে গেলে আপনাদের সেঙ্গেন ভিসা দরকার। আর এই সেঙ্গেন ভিসা কিন্তু মাল্টিপল এন্ট্রির হতে হবে, মানে এই যখন আপনারা নরওয়ে থেকে, আমরা যেরকম অসলো থেকে এলাম, অসলো থেকে যখন আপনারা আসবেন তখন পাসপোর্টে কিন্তু একটা স্ট্যাম্প পড়বে, মানে আপনারা সেঙ্গেন এরিয়ার বাইরে চলে গেলেন। এবার আপনাদের কাছে যদি মাল্টিপল এন্ট্রি ভিসা না থাকে তাহলে কিন্তু আর রিটার্ন করতে পারবেন না, সিঙ্গেল এন্ট্রি যদি থাকে। তো এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা আপনাদের মাথায় রাখতে হবে। এই দ্বীপপুঞ্জে কিন্তু 2000 থেকে 2400 জন মানুষ থাকেন সারা বছর, এবং এনারা বিভিন্ন দেশ থেকে এসেছেন, মানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তো সেই জন্য এই বলা হয় এই স্ভালবার্ড অঞ্চলটা, স্ভালবার্ড যে দ্বীপপুঞ্জটা কিন্তু বিভিন্ন কালচারের একটা মিলিউ হয়ে দাঁড়িয়েছে। তো এটা খুবই ইন্টারেস্টিং। আর সবথেকে ভালো লাগে যে এখানে যেহেতু জনবসতি খুব কম আর জায়গাটাও বিশাল কিছু বড় নয়, মানে এই রাজধানী জায়গাটাতেই বেশিরভাগ লোকরা বসবাস করেন, তো সবাই সবাইকে চেনে, মানে কোন বাড়িতে কারা থাকে এটা মোটামুটি সবাই জানে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আরেকটা খুব মজার ব্যাপার হলো এখানে যে এতগুলো রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করে বা প্রাইভেট গাড়ি যাতায়াত করে বা বাস, যেগুলো শাটেল বাস যেগুলো করে আমরা আসা যাওয়া করছি এখন, সেই যাতায়াত করার রাস্তার কিন্তু কোনো নাম নেই। মানে আমাদের যে এত রাস্তাগুলোর নাম আমাদের দেশে, বিভিন্ন দেশে, মানে বিভিন্ন দেশ, সব দেশেই নাম থাকে, এখানে রাস্তার কোনো নাম নেই। মানে আমার কালকে জানলাম, অবাক লাগলো এটা। সবাই সবাইকে চেনে বলেই এখানে রাস্তার কোনো নাম হয় না, আর বাড়ি দিয়েই চেনা যায়। আমাদের গেস্ট হাউস যেমন গেস্ট হাউস 102, মানে এটা নয় যে এই রাস্তাটার নাম্বার 102। যদি অন্য কোনো জায়গায় যেরকম এর আগে যে বাসটা, আমাদের যে বাসটা নিয়ে এলো ক্রুজের ওখান থেকে, বিভিন্ন হোটেল কিংবা লজে কিন্তু দাঁড়ালো, আর জায়গাগুলোর নাম, মানে ওই যেখানে দাঁড়াবে সেগুলো কিন্তু এই হোটেল বা লজের নাম অনুসারেই, মানে কেউ বলল যে আমি এই লজে দাঁড়াবো, কেউ বলছে যে আমি গেস্ট হাউসে যাব, র্যাডিসন ব্লু, তার মানে এর কোনো অ্যাড্রেস নেই। তো সেইটা খুবই একটা অদ্ভুত একটা জিনিস, কিন্তু বেশ ইন্টারেস্টিং, মানে আমাদের খুব ভালো লাগলো। আরও নতুন নতুন অনেক কিছু জানতে পারছি, নিশ্চয়ই আপনাদের জানাবো। এরপর আসা যাক আমরা আজকের দিনটা কিভাবে কাটালাম। এটা তো একটা ইন্ট্রোডাকশন হচ্ছে, এরপরে আপনাদেরকে রিক্যাপ করে দেখাবো, আমাদের জন্য রিক্যাপ হবে যে আজকে আমরা সারা দিন কি দারুণ কাটালাম। কি দারুণ, সত্যি মানে ভীষণ সুন্দর লাগলো। এই যে একটা এক্সপিরিয়েন্স যে আমরা করলাম, সেটা কিন্তু একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন ঘড়িতে বাজে 3টে, আমাদের সকাল শুরু হয়েছিল 8:15 সময়। তো সব মিলিয়ে এতক্ষণ সময় আমরা কি করে কাটালাম সেটা আপনাদের দেখাবো এবার। চলুন তাহলে আজকে পর্বটা শুরু করা যাক। দারুণ ভিউ, বাস চলে এসেছে, অপূর্ব লাগছে। How's it going? Yeah, good. All good? Fine. Yeah, okay. This looks good today. Oh, yeah, it's nice up there. The weather will be good today. I think so. Yeah. We have to go and see, but Yesterday it was a bit gloomy. Gloomy. oh, it's fine. That weather's good.
Yeah, if it's too sunny, it makes it hard to spot animals in the water because you just get lots of reflections. Oh. Nice flat weather like this. So we are lucky then. We'll see. We'll know when we end. And yeah, we never know. Every day is so different that we don't know if it's a good day until we get back. Most are good, I would say. I enjoy it. I do it every day in Iceland. You do it every day. Yeah. Where are you from? England. Okay. We're from India. Yeah, I have my wonderful skill. I know everything about you. So how many visitors are there today? We have 23 today. Okay. The boat is equipped for 150. Oh. So it's going to be quite busy. A big one, yes. সূর্যের দেখা পাওয়া গেছে এখন যে হ্যাঁ ওনারা বলছে এই ওয়েদারটা ভালো অ্যানিমাল স্পট করার জন্য বেশি সানি থাকলে অ্যানিমাল স্পট করে না গুড মর্নিং সবাইকে আজকে আবার একটা নতুন দিন মোটামুটি খুব ভালোই লাগছে গতকালকে কিন্তু বেশ গ্লুমি ছিল আজকে একটুখানি পরিষ্কার হয়েছে ওয়েদার আমরা এখন চললাম একটা ক্রুজ করতে ক্রুজটার নাম হচ্ছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড গ্লেশিয়ার ক্রুজ তো ওয়াইল্ড লাইফ মানে এখানে কিছু ওয়াইল্ড লাইফের জিনিসপত্র দেখা যাবে অনেক জন্তু জানোয়ার আশা করা যাচ্ছে দেখা যাক এই ক্রুজের রিজার্ভেশন আপনাদের করে নিতে হবে বেশ অনেক আগেই কারণ শেষ মুহূর্তে বুকিং পাওয়া একদমই অসম্ভব এই গ্লেশিয়ার আর ওয়াইল্ড লাইফ ক্রুজ 31শে মে থেকে 31শে অক্টোবর পর্যন্ত চালু থাকে সময় সকাল 8:15 থেকে প্রায় 6 ঘন্টা Reindeer Have you seen them before? Yes. I've got a quick safety presentation and then you're welcome to spread out all over the boat and make the space your home for the next 6 hours. It's going to be a nice one. বড় শীত দেখা যাচ্ছিল ওই যেটা সুন্দর লাগছিল না এখানে দেখা যাবে কিভাবে এই ট্যুর বুক করবেন এবং কত টাকা লেগেছিল আমাদের সে সম্পর্কে একটু পরেই আপনাদের জানাচ্ছি এই ক্রুজের রিজার্ভেশন চার্জের মধ্যে হোটেল বা হস্টেল থেকে শিপ পর্যন্ত বাসে করে ট্রান্সফার ইনক্লুডেড থাকে সঠিক সময়ে আপনাদের নিজেদের হোটেল বা হস্টেলের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে আমরা এবার চললাম আমাদের ক্যাটারম্যারান বোটের দিকে এই বিশাল বড় ক্রুজ শিপে আমাদের পরবর্তী 6 ঘন্টা কাটবে আমরা এখন চললাম আমাদের গ্লেশিয়ার ক্রুজ করার জন্য গ্লেশিয়ার আর ওয়াইল্ড লাইফ তো এই ক্রুজটা মোটামুটি 6 ঘন্টা মতো হবে যেটা আমাদের গাইড বললেন 6 ঘন্টা মতো আমরা এই শিপটাতে থাকবো বিশাল বড় 150 জনের শিপ আজকে মাত্র 23 জন এসেছে তো উনি বললেন যে কমফোর্টেবলি যেতে পারবে খুবই কমফোর্টেবলি আমরা যেতে পারবো সেদিকে আমরা চললাম সব লাইন দিয়ে লোকজন যাচ্ছে এখানে অনেক অনেক ছোট বড় মাঝারি সব রকমের শিপ অসাধারণ লাগছে হ্যালো আমরা এখন পৌঁছে গেছি আমাদের ক্রুজে এখানে আমাদের গাইড বললেন যে এখন সেফটি ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই জন্য আমরা এখন এখানে বসে আছি এখন ঘড়িতে বাজে 8:42 আর আমাদের এখন ক্রুজ কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের সেফটি ব্রিফিং হলো প্রায় 10 থেকে 15 মিনিট এই সময় আমাদের গাইড আমাদের জানালেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য
যা এমার্জেন্সির সময় দরকার হতে পারে। যদিও তিনি বলেই দিলেন এই এমার্জেন্সি হওয়ার চান্স খুবই কম। First of all, emergencies are super rare. They don't happen very often at all. If something does happen though, we do get an alarm. It just comes from these little red boxes. You don't need to know where they are. They are just super loud. Wherever you are on the boat, you will hear them, so nothing to worry about there. A muster station on a boat is just somewhere you gather in an emergency, so we know where everyone is. In the case of this boat, it's at the bar. Just here. So if there's an emergency, go to the bar. Simple and easy to remember. There we go. Perfect. When we get there, I'd love to tell you we're going to stop there and Dorothy will pour us a beer and we'll wait for the whole thing to blow over, but that is not the case. In the rare event that it's something more serious, then we may receive the order to leave the boat, to abandon the ship. Sounds dramatic, but actually, we've got a very smooth procedure. All we need to do is leave the bar area. You'll follow me out through this big door at the front, and we'll go around the sides of the boat towards these white barrels you can see at the back there. These are our life rafts. Each one of them, we have two, and each one of them can hold 150 people. So that's a space for 300, and there are 23 of us. So lots of leg room, don't worry about that. On the way back though, I will be giving you some equipment which you need to know how to put on. So this is my favourite part of the job, I get to put it on for you. So for this bit it's very difficult for me to hold the microphone at the same time. I will just be yelling. If you can't hear me, just raise your hand, give me a wave, and I'll speak up. So at this point, I'm going to get out two pieces of equipment. You'll be given a mysterious silver bag, and also a very traditional looking life vest, which if you've been on boats you've probably seen before. That's going to keep your feet in place and stop you tripping, so make sure you do it on boat first thing. And then on to the end of the sleeves, like this. With the big floppy gloves. Again, one size fits all, so it's made for big gorilla hands too, not dainty little piano hands like mine. Then up goes the hood, and you find the string on the front. The string on the front, sometimes it gets tucked inside, sometimes it's forward. You'll find it. ও এখন বন্ধ থাকবে। Okay guys, so now that I've gotten out of my big orange suit, let me tell you a bit more about the boat. আচ্ছা, এখন আমাদের গাইড বোট সম্পর্কে বলছেন, আমরা এখন শুনবো এটা, তারপরে বলছি। আমাদের গাইড জানালেন আমাদের রুট কি হবে আর আমরা এই রুটে কোন কোন প্রাণী অথবা পাখির দেখা পেতে পারি। And then you can see the very top of the world, just looking down there. We can see Svalbard just to the south of the North Pole, sitting between the very top of Norway and the North Pole, right in the middle. So one of the reasons it's so good here is because of some interesting currents that come through. From the southwest, past Iceland, between Iceland and Norway, comes the Gulf Stream. This is a warm air and water current that brings lots of nice warmth with it, with also a lot of salt as well. And then you have something else which comes from the north, north and actually beyond. Through the Bering Strait on the other side comes this very interesting water current that goes all the way around the side between the sea ice and Siberia. And it gets very, very cold and a lot less salty on the way because as the ice melts, it's feeding this current. So by the time it gets to us in Svalbard, coming from the northeast, it's very cold and often very icy and doesn't have as much salt in it as the water coming from the southwest. This makes something really interesting happen. We can see this lovely drawn diagram here with that transpolar current, the very cold, less salty water coming from the northeast and that warm water coming from the southwest. They mix just kind of south of Svalbard depending on the conditions at the time. When that happens, first of all they become the same temperature. The hot water cools down, the warm water heats up. That's pretty standard. But they keep their salinity, they keep their sort of saltiness. So the saltier water sinks to the bottom.
And that doesn't sound important, but it actually really is, because all of the nutrients in the ocean are on the ocean floor. For example, if an animal dies, it sinks to the bottom and it's broken down by bacteria and little creatures like starfish on the sea floor. So all of the nutrients are there. If a bird is flying over and it decides to poop, that's good fertilizer, but it's going to sink to the bottom. But all of the plants are on the surface. These tiny, tiny microscopic plants we call phytoplankton have to be on the surface because they need sunlight. So how do they get their nutrients? The nutrients are maybe 50 meters down on the sea floor, and they're right at the top, needing their sunlight. This helps a lot. This salty water sinking to the bottom pushes up all the nutrients and water with it right up to the surface, where these plants can feed enormously. Combine that with 24-hour daylight like we have now. These are absolutely perfect conditions for plant growth. It's like a hydroponic setup at home. You could grow a lettuce in minutes. But we're not growing lettuces, we're growing phytoplankton, and these are really important because they're the base of the Arctic food chain. When you have an enormous amount of phytoplankton, so much that you can actually see it from space, then you get tiny zooplankton as well. Phytoplankton are plant plankton, but zooplankton, well, they're little animals, and they eat the phytoplankton. So if there's lots of phytoplankton, there'll probably be lots of zooplankton as well. And if there's lots of zooplankton, well, that feeds the fish. And if there's lots of fish, well, that's why we get everything else. From the seabirds to the foxes to the seals. And if we've got seals, well, we might get polar bears too. And if we get lots of seabirds, well, they're eating all the fish, they're flying over the land here and they're pooping, they're fertilizing the grass, which gives us the reindeer, and so on and so on. It all starts in the ocean with this phytoplankton. So it's super important. But that has an interesting effect. In the winter, of course, there's no sunlight, 24-hour darkness for a really long time, and it all stops. Yeah, there's some animals still around. The reindeers struggle on, digging through the snow to find the plants from the last summer, but they lose a lot of weight over the winter. And the whales leave, a lot of the birds leave, and it becomes quiet. But here in the summer, that's why we're here. কেমন মনে হচ্ছে হাঞ্জরি? এই বাইনোকুলারটাও আমরা পেলাম, এখান থেকেই বড় করলাম, মানে এর জন্য কোনো এক্সট্রা চার্জেস দিতে হলো না। কিন্তু বাইনোকুলারটা কেমন, বেশ ভালো না? দারুণ জিনিস। চোখে দেখছি না সিনেমা দেখছি। সুন্দর গ্লেশিয়ার ভ্যালি। Turned to dust, but that's no good. These sealers knew that without help they would have been stuck on Svalbard until the following summer without shelter. That's not good. অনেক দূরে। বন্ধুরা, কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, তো আমরা যেটা দেখছি সেটা মনে হয় লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমাদের কাছে। সত্যি মানে ভীষণ সুন্দর একটা, আমরা একটা ফিয়র্ড টাইপের জায়গা দিয়ে যাচ্ছি, আবার একটা সমুদ্রের অংশ, সমুদ্রের সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড, বিশাল চওড়া, বিশাল বিশাল চওড়া, আর পেছনেই আমরা অনেক রেইনডিয়ার দেখলাম। এখন আমরা একটা স্থলভাগের খুব কাছ দিয়েই যাচ্ছি, তো ওখানে অনেক রেইনডিয়ার দেখলাম। আমরা এই বাইনোকুলারটা পেয়েছি, এটা দিয়ে অনেক কিছু দেখতে পাচ্ছি, হ্যাঁ, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, বার্ডস দেখা যাচ্ছে। হ্যাঁ, গাইড আবার বলছেনও কি কোনটার কি নাম। এখানে পোলার বিয়ার নাকি দেখা গিয়েছিল 1-1.5 মাস আগে, তো বললেন যে এটা খুবই মানে চান্সের উপর ডিপেন্ড করে, যে লাক যদি ভালো থাকে তাহলেই দেখা যায়। তো আমরা দেখি, ওয়েট করি, যদি কিছু আরও কিছু দেখতে পাই ওয়াইল্ড লাইফ। এই যে ফিয়র্ড মতো যে অংশটা, এটাকে বিল ফিয়র্ড বলে, উচ্চারণটা জানি না আবার ঠিক করছি কিনা, কিন্তু এই ফিয়র্ড মতো অংশটা কিন্তু সমুদ্রের সঙ্গেও যুক্ত, যেটা বললাম। আর সমুদ্রগুলো কি কি সঞ্জরি? নরওয়েজিয়ান সি, গ্রিনল্যান্ড সি আর আর্কটিক ওশান, মানে সমস্ত কিছুরই নাম
আমরা দেখছি ম্যাপে আশেপাশে সমস্ত সমুদ্রগুলো। আর এখানে যে ম্যাপটা আছে সেখানে সবচেয়ে কাছাকাছি জায়গাটা যেটা ডট হিসেবে দেখানো হয়েছে, লাল রঙের ডট, সেটা হচ্ছে নর্থ পোল। নর্থ পোল থেকে মাত্র 1300 কিলোমিটার দূরে আমরা, 78 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড এটা। তো আমরা যে লংগেরবেইন শহর সেখান থেকে কিন্তু আরও নর্থের দিকে যাচ্ছি, তো 78-এর থেকেও অনেকটা বেশি হয়ে যাবে। এখানে আমরা এখন দুটো ওয়ালরাস দেখতে পাচ্ছি। এই গোপ্রোতে তো কিছুই আসছে না, কিন্তু ক্যামেরাতে আসছে সেঞ্চুরি কিছু, দুটো। এখানেই আমরা দেখে নিলাম দুটো ওয়ালরাস, যা এতদিন ডিসকভারি চ্যানেল অথবা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলেই দেখেছি। এখানে আমরা এখন দুটো ওয়ালরাস দেখতে পাচ্ছি। এই গোপ্রোতে তো কিছুই আসছে না, কিন্তু ক্যামেরাতে আসছে সেঞ্চুরি কিছু, একটু আসছে, একটু ব্লার হয়ে যাচ্ছে। দুটো। One of them took a dive, but we've still got one on the surface. উঠছে আর নামছে, দুটো দাঁতও দেখতে পেয়েছি আমি। আমিও দেখেছি। দূরবীন দিয়ে খুব পরিষ্কার দেখা যাচ্ছে। He's coming this way. And down he goes. Come on. That's super cool when you see those back legs kick up. Absolutely amazing. If you're interested, take a look at the skeleton of one of these. Just Google it. They look like a very, very strange creature without all this thick blubber on them. And they've got these big, long legs. We always think of them as just having sort of tail fins, but no, it's legs and it's hands. আনবিলিভেবল লাগছে। হ্যাঁ সত্যি, মানে কালকে আমরা যখন পৌঁছালাম, আপনারা তো দেখলেনই আগের পর্বে যে কীরকম গ্লুমি ছিল ওয়েদার, আর এখন কিন্তু মোটামুটি নীল আকাশ দেখা যাচ্ছে এদিকে। দারুণ সুন্দর ভিউ, ভীষণ সুন্দর, মানে তুলনা হয় না। আর আমরা একটু আগে ওয়ালরাস দেখলাম, একদিকে একবার একটা দেখলাম, আরেকদিকে দুটো ওয়ালরাস, দাঁত দেখলাম বড় বড়, যেগুলো আগে ন্যাশনাল জিওগ্রাফিকে আমরা দেখেছি ছোটবেলা থেকে। তো এখন নিজের চোখের সামনে টিভি দেখছি নাকি চোখের সামনে দেখছি। আর এদিকে একটা শিপরেক দেখতে পাচ্ছি, আর এদিকে একটা ছোট হাট, এরকম কিন্তু অনেক আছে এখানে। হ্যাঁ, অ্যাবান্ডেন্ট হাট। আগেও আমাদের গাইড বললেন একটা হিস্ট্রি, ওই একটু আগে আমরা দেখলাম একটা অ্যাবান্ডেন্ট হাট যেখানে অনেকজন মানুষ মারা গেছিলেন, তো এরকম কিন্তু প্রচুর আছে। এখানে একটা জিপসাম মাইন ছিল, এই পাহাড়ের মধ্যেখানে একটা ফুটো দেখা যাচ্ছে ছোটো মতো আমরা দেখতে পাচ্ছি। সেখানে একটা ভেতরে মাইন ছিল, সেই মাইনেরই জন্যই এখানে বানানো হয়েছিল এই হাটটা। আর যে শিপরেকটার কথা আমরা বলছিলাম একটু আগে, সেটা বেসিক্যালি 100 থেকে 150 বছরেরও বেশি পুরনো হতে পারে। তো পরবর্তীকালে এই জিপসাম মাইনটা আর ইউজ হয় না, কিন্তু যে সমস্ত মেটেরিয়ালগুলো সেখান থেকে বের করা হয়েছিল এই মাইনের ভেতর থেকে, সেগুলো কিন্তু এখানে রেখে দেওয়া হয়। কেননা এখানকার কিছু ল আছে যে জিনিসপত্র সরানো যাবে না, যেটা যেখানে আছে সেটা সেখানেই থাকবে যতক্ষণ না পর্যন্ত ন্যাচারালি সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা পিরামিডেন টাউন, এখন অ্যাবান্ডেন্ট হয়ে গেছে। আগে কিন্তু এখানে কোল মাইন ছিল। এই পাহাড়টা পিরামিডের মতো দেখতে বলে এর নাম দেওয়া হয়েছিল পিরামিডেন। একসময় এই পিরামিডেনে ট্যুরিস্টরা আসতে পারতেন। রাশিয়ান অধিকৃত এই বসতিতে এখন আসা বেশ মুশকিল, বিশেষত রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর। আমাদের হোস্টেল থেকেই বলে দিয়েছিলেন যে আমরা যেন ওখানে না যাই এবং কোনো রাশিয়ান ট্যুর অপারেটরদের সাথেও যোগাযোগ না করি। আমাদের এই ক্যাটারম্যারান শিপ মাঝে মাঝে এই বিশাল ফিয়র্ডের মধ্যে কিছুক্ষণের জন্য বিরতি দিচ্ছিল, যাতে আমরা এই অপরূপ সুন্দর পরিবেশ উপভোগ করতে পারি।
সত্যি বলতে এই রকম জায়গা যে পৃথিবীতে থাকতে পারে সেটা আমাদের ধারণার বাইরে ছিল। আইসবার্গ ভেসে যাচ্ছে। ছোট ছোট আইসবার্গ। মে মাসে নাকি এখানে পুরো আইস শিট ছিল, এখন গলে গেছে বলে এতটা সামনে যাওয়া যাচ্ছে। গাইড বললেন এখানে অনেকটা আছে। এগুলো সব গ্লেশিয়ার থেকে ভেঙে ভেঙে পড়েছে। আমাদের গাইড বলছিলেন যে মে মাসে এতটা দূর অব্দি যাওয়াই যেত, অনেকটা পেছনে গিয়েই ওদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ পুরোটাই এখানে আইস শিট। এখন অনেকটা গলে গেছে, এখন যেহেতু 3 মাস পুরোপুরি সামার এখানে, ওই জন্য আমরা অনেকটা দূর অব্দি যেতে পারছি। যেরকম আন্টার্কটিকায় দেখা যায় না যে গ্লেশিয়ারগুলো রয়েছে ধসে ধসে পড়ছে, এটা নর্থ পোলের এটা একটা বিশেষত্ব। সাউথ পোলে নেই, নর্থ পোলে আছে। নর্থ পোলে কাছাকাছি, নর্থ পোলে আছে। হ্যাঁ, নর্থ পোলের অনেকটাই কাছাকাছি। হ্যাঁ, অনেকটাই কাছাকাছি। এটাও একটা ফিয়র্ডের পার্টি। দেখছি না, দেখলে নিজে চোখে মানে যেটা আমরা এক্সপিরিয়েন্স করছি সেটা হয়তো আপনারা করতে পারছেন না, কিন্তু সবার পক্ষে তো আসা সম্ভব হয় না অনেক সময়, তাদের জন্য এই ভিডিওটা। এই গ্লেশিয়ারটার সামনে দাঁড়িয়ে আমাদের কিন্তু ঠিক বিশ্বাস হচ্ছে না ঠিক যে আমরা সত্যি করেই এখানে পৌঁছে গেছি এরকম একটা জায়গায়। পুরো যে নীল ব্যাপারটা, মানে নীল যে রং, সেটা কিন্তু পুরোটাই আইস, গ্লেশিয়ারের আইস। আর কতটা যে পুরু সেটা ঠিক এখান থেকে বোঝানো যাবে না, মানে ইনর্মাস সাইজ। আমরা এখন একটু আগেই দেখলাম এই বিশাল বড় গ্লেশিয়ার। এই গ্লেশিয়ারটার নাম হচ্ছে নর্ডেনস্কিওল্ড গ্লেশিয়ার। তো এই গ্লেশিয়ারটার নামকরণ করা হয়েছিল অ্যাডলফ নর্ডেনস্কিওল্ড বলে বিখ্যাত সুইডিশ জিওলজিস্টের নাম অনুসারে, কেননা উনি এখানে প্রচুর কাজ করেছিলেন, জিওলজিক্যাল কাজকর্ম। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কি বিশাল গ্লেশিয়ারের সাইজ, আর যে নীল রঙের যে অংশটা সেটা হচ্ছে পুরোটাই আইস, গ্লেশিয়াল আইস। কিছুদিন আগেই এই আইসবার্গটা একটা বড় গ্লেশিয়ার থেকে ভেঙে পড়েছে। আমরা একটা ছোট আইসবার্গ দেখতে পাচ্ছি না, ধাক্কাও লাগবে হয়তো। আমাদের কি টাইটানিকের মতো হবে? না না, হবে না। এটা অনেক ছোট, অনেক ছোট, ভীষণ ভেতরে নীল পুরো, দারুণ। একটু মজা করছেন না? ও আমরা এবার চলে এলাম বোটের ভিতরে এবং জানলাম সাধারণত এই ট্রিপে কি কি প্রাণী দেখা যায়। আমরা যদিও ওয়ালরাস, রেইনডিয়ার আর অনেক রকমের পাখি দেখেছিলাম। আমরা এখন ক্রুজের ভেতরে বসে আছি, পুরোটাই গ্লাস দিয়ে ঢাকা, বেশ কমফোর্টেবল। এখন গরমকাল নর্দার্ন হেমিসফিয়ারে, কিন্তু তবুও বাইরে খুব ঠান্ডা। আমরা কিন্তু 3টে লেয়ার পরে আছি, বেশ মোটা মোটা লেয়ার। তো এই ক্রুজটা আমরা বুক করেছিলাম, পার হেড লেগেছিল 2395 নরওয়েজিয়ান ক্রোন, মানে নরওয়েজিয়ান কারেন্সি। সেটা কত ইন্ডিয়ান কারেন্সি হয় সেটা আপনাদের আমরা লিখে দিচ্ছি স্ক্রিনে। এবার এই ক্রুজটাতে লাঞ্চ ইনক্লুডেড আছে। এখন লাঞ্চ টাইম হয়েছে, আমাদের গাইড যিনি তিনি বললেন যে লাঞ্চ আমরা নিতে পারি, তো আমরা লাঞ্চ করতে যাব একটু পরেই। আপনাদের সেই ফাঁকে জানিয়ে দিলাম এই ডিটেলসগুলো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এই ট্যুরটা বুক করতে পারবেন। এক হচ্ছে আমরা যে গেস্ট হাউসে আছি সেই গেস্ট হাউসের একটা অ্যাক্টিভিটি ক্যালেন্ডার থাকে, সেখান থেকে আপনারা বুক করতে পারেন, অথবা এই কোম্পানিটার অ্যাকচুয়াল ওয়েবসাইটে গিয়েও আপনারা বুক করতে পারেন। দুটোতেই প্রাইস আমরা একই দেখেছিলাম। আমরা কিন্তু এই ট্রিপটা
এই কোম্পানির ওয়েবসাইট থেকে ডাইরেক্টলি বুক করেছিলাম। New country, they often want to create heroes for a sense of national identity, and they certainly want to make a lot of money to make their country strong. By this northern route. So off Barents goes 2 ships, and they sail towards the east, up north, past the coast of Norway, and towards the island of Novaya Zemlya. And we have quite a lot of, and of course the black guillemot with the big white. লাঞ্চের সময় থেকে আমরা আরও অনেক নতুন তথ্য জানতে পারলাম এই স্ভালবার্ড দ্বীপপুঞ্জ এবং দ্বীপপুঞ্জে বসবাসকারী প্রাণীদের সম্পর্কে। The colours that we see here, these are literally the breeding plumage. And this is just for showing off, for getting a mate. But this is what a puppet looks like most of the time. আমাদের ট্রিপ শেষের ঠিক আগে আরেকবার আমরা চলে এলাম উপরের ডেকে। ক্যাপ্টেন সাহেবের কেবিন। শান্তময়, এটা 2nd নম্বর আর এটা হচ্ছে 1 তলাটা। প্রচন্ড জল আসছে এখানে, মুখেও চলে গেছিল, যথারীতি বুঝলাম নোনতা জল। বন্ধুরা, এই ট্রিপটা করে আমাদের এত ভালো লেগেছে বলে বোঝানো যাবে না। এই ট্রিপটা তো আর সব জায়গায় করা সম্ভব নয়, আর সব সময় হয়ে ওঠে না। তো যাদের কোনো সময় যদি সুযোগ হয়, সময় হয়, তাহলে যদি কখনো আসার প্ল্যান করেন সোয়ালবার্ডে, তাহলে অবশ্যই কিন্তু এই ট্রিপটা করতেই হবে। সমুদ্রের জল কিন্তু এখানে সবুজ। Anyway, we're nearly back. At this point, I do need to put the microphone down because otherwise everyone in town complains because I'm loud. And yeah, I'd just like to say, guys, thank you so much for joining today. I love these tours as much as anyone else does. I think you can probably tell. আমাদের ক্রুজ শেষ, এখন আমাদের পাড়ে নিয়ে এসেছে, এখন আমরা নামব। গুড বাই, থ্যাংক ইউ। ইট ওয়াজ নাইস স্যুপ, ভেরি টেস্টি। বাই বাই। বাই। Candy was... It works, right? Yeah, it was. It was magical, yeah. Thank you so much. I'm glad to be back on that. Yeah. We really enjoyed হ্যাঁ। Thank you. It's great to have you aboard. Nice to chat. Yeah. So one selfie? Of course. Yeah. Yeah. Why not? The bus The will bus wait. will Oh, actually, we better be quick. Yeah. Yeah. 'cause, Okay. We're going to Quickly. be going. Let me jump in here. Just a minute. Yeah. Thank There we you. go. Thank you. Bye-bye. Bye bye. চল চল তাড়াতাড়ি। তাড়াতাড়ি চল, আসার সময় দেরি, যাওয়ার সময় দেরি। ওইটা না, এটা Maybe it's you. Are you missing this? no. Okay. আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি, বাসে বসে পড়েছি, আমরাই শেষ আসছিলাম, সবাই হেসে পড়েছে আর কি।
আমরা সেলফি তুললাম তো তাই জন্য একটু লেট হলো। খুব ভালো, আমাদের যিনি গাইড ছিলেন ভীষণ ভালো, খুব ভালো লাগলো ট্রিপটা। আজকের পর্ব তাহলে এই পর্যন্তই। আশা করি এই পর্ব আপনাদের ভীষণই ভালো লেগেছে। পরবর্তী পর্বে আমরা এই অঞ্চলের একমাত্র সুপারমার্কেট ঘুরে নেব। আপনারা জানতে পারবেন এই লংগেরবেন শহরে জিনিসপত্রের দাম কত। 50 × 90 সেন্টিমিটারের একটা টাওয়েল দাম হচ্ছে প্রায় 100 NOK, মানে প্রায় 800 টাকার আশেপাশে ইন্ডিয়ান কারেন্সি। এছাড়া আমরা দেখে নেব এই অঞ্চলের একমাত্র পোস্ট অফিস, যেটি নর্দার্ন মোস্ট পোস্ট অফিস। আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি আপনারা এই প্রথম আমাদের অ্যাডভেঞ্চার ভিডিও দেখছেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটাও ক্লিক করে দেবেন, তাতে আপনারা আমাদের একটাও পর্ব মিস করবেন না। তাহলে পরবর্তী পর্বে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, টাটা।